আমার স্বামী উনি দরজা খুলছেন না। আপনি দরজা খোলার চেষ্টা করেছেন? আমি আসছি। দরজা ভাঙতে হবে। সত্যি গল্প আবার চলে এসেছে একটা নতুন রহস্যের গল্প নিয়ে। শেষ পর্যন্ত থাকবেন। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের আজকের নিবেদন রাত তখন ঠিক 10:30। কলকাতার দক্ষিণ প্রান্তে অবস্থিত রায় ভিলা যেন অস্বাভাবিক নীরব। বাইরে বৃষ্টি পড়ছে, কিন্তু বাড়ির ভেতর এমন এক চাপা আতঙ্ক ছড়িয়ে আছে যেন নিঃশব্দে অপেক্ষা করছে আরো বড় কিছুর জন্য। ঠিক সেই সময় গোয়েন্দা ঋত্বিক সেনের ফোনটা বেজে উঠল। ঋত্বিক ফোন কানে তুলতেই ওপাশ থেকে ভেসে এলো এক নারী কণ্ঠ। আপনি আপনি কি গোয়েন্দা ঋত্বিক সেন? হ্যাঁ, বলুন। আমি আমি মায়া। আমার স্বামী উনি দরজা খুলছেন না। আপনি কি পুলিশে খবর দিয়েছেন? না, কারণ আমি একটু আগেই ওর গলা শুনেছি। উনি বললেন আমাকে বিরক্ত করো না। তারপর আর কোনো শব্দ নেই। আপনি দরজা খোলার চেষ্টা করেছেন? অনেকবার ভেতর থেকে লক করা। আমি আসছি। দরজা ভাঙতে হবে। 20 মিনিট পরে ঋত্বিক ও তার সহকারী নন্দিতা পৌঁছালেন রায় ভিলায়। দরজার সামনে দাঁড়িয়েছিলেন মায়া রায়, মুখ ফ্যাকাসে, চোখে ভয়ের ছাপ। তিনি কাঁপা গলায় বললেন, ওই ঘরেই অনিমেষ আছেন। দোতলায় উঠে তারা স্টাডি রুমের সামনে এলো। দরজাটা সত্যিই ভেতর থেকে বন্ধ। ঋত্বিক প্রথমে দরজায় কান পাতলেন, কোনো শব্দ নেই। দরজা ভাঙতে হবে। দুজন মিলে ধাক্কা দিতেই দরজাটা খুলে গেল। ঘরে ঢুকেই সবাই থমকে দাঁড়ালো। মেঝেতে পড়ে আছেন, নিঃশ্বাস নেই। ঘরের মাঝখানে একটা বড় পুরনো আয়না। আয়নার সামনে উল্টে পড়ে রয়েছে একটা চেয়ার। টেবিলের ওপর আধ খাওয়া 1 কাপ কফি। আর দেয়ালের ঘড়িতে সময় থেমে আছে রাত 9:20। নন্দিতা আস্তে পড়ল, উনি অনেকক্ষণ আগেই মারা গেছেন। অসম্ভব, আমি তো 10টার পরে ওর গলা শুনেছি। মায়া কেঁদে উঠলেন। ঋত্বিক কোনো উত্তর দিলেন না। তিনি ধীরে ধীরে পুরো ঘরটা দেখতে লাগলেন। হঠাৎ তার চোখ আটকে গেল আয়নার উপর। কিন্তু জানালাটা দেখা যাচ্ছে না, অথচ জানালাটা ঠিক আয়নার বিপরীতেই রয়েছে। ঋত্বিক কয়েকবার এগিয়ে গেলেন। তিনি আয়নার ফ্রেমে হাত বুলিয়ে মৃদু হাসলেন। নন্দিতা অবাক হয়ে জিজ্ঞাসা করল, কিছু বুঝতে পারলেন? হ্যাঁ, এই আয়নাটা আমাদের সঙ্গে মিথ্যে বলেছে। মায়া বিস্ময়ে তার দিকে তাকিয়ে রইলেন। আয়না মিথ্যে বলে? মানুষ মিথ্যে বলতে পারে, আর মানুষ চাইলে আয়নাকে দিয়েও মিথ্যে বলাতে পারে। ঋত্বিক আয়নার দিকে তাকিয়ে উত্তর দিল। ঠিক সেই মুহূর্তে আয়নার ভেতর থেকে যেন ক্ষীণ একটা শব্দ ভেসে এলো। নন্দিতা চমকে উঠে পিছিয়ে গেল। ঋত্বিক
স্থির দৃষ্টিতে আয়নার দিকে তাকিয়ে রইলেন। তারপর ফিসফিস করে বললেন, রহস্যটা এ ঘরের নয়, রহস্যটা লুকিয়ে আছে ওই আয়নার ওপারে। কয়েক মুহূর্ত কেউ কোনো কথা বলল না। ঋত্বিক আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে রইলেন। তার চোখে কৌতূহল, কিন্তু মুখে কোনো বিস্ময় নেই। নন্দিতা ধীরে তাকে জিজ্ঞাসা করল, স্যার, আয়নার ভেতর থেকে সত্যি শব্দটা এলো? না, শব্দটা আয়নার ভিতর থেকে নয়, আমাদের কানে সেভাবেই এসেছে। এই ঘরের ঘটনাটাই এমন। নন্দিতা কিছু বুঝতে না পেরে চারিদিকে তাকালো। ঋত্বিক টেবিলের ওপর রাখা কফির কাপটা হাতে নিলেন। কাপের কফি ঠান্ডা হয়ে গেছে। তিনি কাপটা আবার রেখে দিয়ে বললেন, মায়াদেবী, আপনার স্বামীকে শেষ কবে জীবিত দেখেছিলেন? মায়া চোখ মুছতে মুছতে বলল, রাত 8টার একটু পরে। আমি কফি দিয়ে নিচে নেমে যাই। প্রায় 10টার দিকে আমি দরজার বাইরে এসে ডাকি। তখন উনি ভিতর থেকে বললেন, আমাকে বিরক্ত করো না। আপনার সাথে কি ওনার দেখা হয়েছিল, নাকি শুধুই কণ্ঠস্বর শুনেছিলেন? না, দেখিনি, শুধু গলা শুনেছিলাম। ঋত্বিকের চোখে যেন এক ঝলক আলো ফুটে উঠল। নন্দিতা আস্তে করে বলল, আপনি কি ভাবছেন? মৃত মানুষ কথা বলতে পারে না, কিন্তু তার কণ্ঠস্বর তো শোনানো যায়। নন্দিতা বিস্ময়ে তার দিকে তাকিয়ে রইল। ঋত্বিক ঘরের প্রতিটা জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। টেবিলের ড্রয়ার খুলতেই একটা ছোট ভয়েস রেকর্ডার পাওয়া গেল। রেকর্ডারটি বন্ধ। তিনি সেটি চালু করলেন। কয়েক সেকেন্ড শুধু শোঁ শব্দ, তারপরই স্পষ্ট ভেসে এলো একটা কণ্ঠ। মায়া, আমাকে বিরক্ত করো না, একটু একা থাকতে দাও। মায়ার মুখ সাদা হয়ে গেল। এই এই কথাটাই তো আমি শুনেছিলাম। নন্দিতা অবাক হয়ে বলল, তাহলে কেউ আগে থেকেই কথাটা রেকর্ড করে রেখেছিল? ঋত্বিক মাথা নাড়লেন। হ্যাঁ, আর সেই কারণেই মৃত্যুর সময় নিয়ে বিভ্রান্ত সৃষ্টি হয়েছে। মায়া কাঁপা গলায় বললেন, কিন্তু এটা কি করবে? ঋত্বিক জানলার কাছে গিয়ে দাঁড়ালেন। জানলাটা ভেতর থেকে বন্ধ, তবু কার্নিসে কাদামাটির ছোট একটা দাগ। তিনি আঙুল দিয়ে ছুঁয়ে দেখলেন। আজ সন্ধ্যার আগে তো বৃষ্টি শুরু হয়নি, তবে এই কাদা এলো কোথা থেকে? নন্দিতা নিচু হয়ে মেঝের দিকে তাকালো। কাদার ঠিক নিচেই একটা ক্ষীণ আঁচড়ের দাগ, যেন ভারী কিছু কেউ টেনে এনেছে। ঋত্বিক মেঝেতে বসে দাগটা অনুসরণ করতে লাগলো। দাগটি শেষ হয়েছে সেই বড় আয়নার নিচটাতে। তিনি দুহাতে আয়নাটা সামান্য সরাতেই পুরনো একটা কাঠের শব্দ হলো। আয়নার পিছনে দেখা গেল একটা সরু ফাঁকা জায়গা। নন্দিতা বিস্ময়ে বলল, এখানে তো একটা গোপন কূপ আছে। ঋত্বিক টর্চ জ্বালিয়ে ভেতরে আলো ফেললেন। কূপটা খুব গভীর নয়, কিন্তু ভেতরে পড়ে আছে একটা পুরনো রূপোর লকেট। তিনি লকেটটি তুলে হাতে নিলেন। লকেটের এক পাশে খোদাই করা এ আর অন্য পাশে এম। মায়া লকেটটা দেখে হঠাৎ চমকে উঠলেন। এটা এটা তো আমার নয়। আমি জানি। তাহলে এটা এখানে এলো কিভাবে? ঋত্বিক কোনো উত্তর দিলেন না, বরং লকেটটা মুঠোয় চেপে ধরে খুব আস্তে করে বললেন, যেই মানুষ এই লকেট হারিয়েছে, সেই এই রহস্যের প্রধান সাক্ষী।
ঠিক তখনই ঘরের দেওয়ালে ঝোলানো পুরনো ঘড়িটা, যা এতক্ষণ বন্ধ ছিল, হঠাৎ নিজে থেকেই বেজে উঠল। তারপর আবার থেমে গেল। নন্দিতা তো ভয়ে ফিস ফিস করে বলল, স্যার, এটা কিভাবে সম্ভব? ঋত্বিক ঘড়িটার দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, অসম্ভব নয়, কেউ আমাদের দিকে তাকিয়ে আছে। ঘড়ির শব্দ থেমে যাওয়ার পর কয়েক সেকেন্ড কেউ কথা বলল না। নন্দিতা ধীরে ধীরে ঋত্বিকের কাছে এসে ফিস ফিস করে বলল, স্যার, আমার মনে হচ্ছে আমাদের কেউ দেখছে। তিনি আবার আয়নার পিছনের সরু খোপটি পরীক্ষা করতে শুরু করলেন। খোপের ভেতরে ধুলোর ওপর কয়েকটা স্পষ্ট দাগ, যেন সম্প্রীতি কেউ সেখানে হাত ঢুকিয়েছিল। ঋত্বিক টর্চের আলো ফেলতেই একটা ছোট কালো প্লাস্টিকের জিনিস চোখে পড়ল। তিনি সেটা তুলে আনলেন। এটা তো একটা ব্লুটুথ স্পিকার। মায়া বিস্ময়ে দুহাত মুখে চাপা দিলেন। এবার বুঝতে পারছো, মায়াদেবী যে কণ্ঠস্বর শুনেছিলেন, এটা এই স্পিকার থেকেই বাজানো হয়েছিল। ঘরের পরিবেশ আরো ভারী হয়ে উঠেছে। ঋত্বিক এবার টেবিলের ওপর রাখা অনিমেষের মোবাইল ফোনটি হাতে নিলেন। ফোনটি লক করা ছিল, কিন্তু স্ক্রিনে একটি নোটিফিকেশন দেখা যাচ্ছিল, শিডিউলড অডিও, 10:02 PM, সফলভাবে চালু হয়েছে। নন্দিতা অবাক হয়ে গেল। মানে কেউ আগে থেকেই সময় সেট করেছিলেন? ঠিক তাই, খনি জানতো মায়াদেবী ঠিক 10টার সময় দরজায় আসবে, আর তখনই তাকে এই রেকর্ডিংটা শোনানো হবে। মায়া চোখের জলটা মুছে বললেন, কিন্তু আমি তো সারা সন্ধ্যা বাড়িতেই ছিলাম, বাইরে থেকে কেউ ঢুকলে আমি দেখতাম। খনি বাইরের কেউ নয়। ঘরের ভেতর হঠাৎ নিস্তব্ধতা নেমে এলো। ঋত্বিক ধীরে ধীরে মায়ার দিকে এগিয়ে গেলেন। মায়াদেবী, একটা প্রশ্নের উত্তর দেবেন? জি। আপনি বলেছিলেন রাত 8টার পর আপনি এই ঘরে আর আসেননি। হ্যাঁ। তাহলে এই লকেটটা আয়নার পিছনে গেল কি করে? ঋত্বিক পকেট থেকে রূপোর লকেটটি বের করলেন। মায়া স্তব্ধ। কয়েক সেকেন্ড পর খুব আস্তে করে বললেন, আমি জানি না। হ্যাঁ ঠিক, আপনি সত্যিই জানেন না, কারণ এই লকেটটা আপনার নয়। তাহলে কার? ঋত্বিক তার প্রশ্নের কোনো উত্তর দিলেন না। তিনি লকেটটি খুললেন। ভেতরে একটি ছোট্ট ছবি, অনিমেষ রায় আর এক অচেনা তরুণী। মায়া ছবিটি দেখে হতবাক। ঠিক তখনই অনিমেষের মোবাইল আবার কেঁপে উঠল। স্ক্রিনে একটি নতুন বার্তা ভেসে উঠল, সত্যিটা খোঁজো না ঋত্বিক, না হলে পরের মৃত্যু তোমার চোখের সামনেই হবে। তিনি ফোনটা পকেটে রেখে দরজার দিকে হাঁটতে শুরু করলেন। নন্দিতা তাকে জিজ্ঞাসা করলো, কোথায় যাচ্ছেন? ঋত্বিক দৃঢ় গলায় বললেন, খনির সঙ্গে দেখা করতে। ঋত্বিক ফোনটা হাতে নিয়ে কিছুক্ষণ চুপ করে রইলেন। স্যার, বার্তাটা কে পাঠিয়েছে? যে মানুষটা ভেবেছে সে সব প্রমাণ মুছে ফেলেছে, কিন্তু একটা ছোট্ট ভুল করে ফেলেছে। কি ভুল? এই মেসেজটা, এই বার্তাটাই তার সবচেয়ে বড় ভুল। ঋত্বিক অনিমেষের ফোনটি ভালো করে পরীক্ষা করলেন। কিছুক্ষণ পর তার মুখে হালকা হাসি ফুটে উঠল। নন্দিতা, আয়নার দিকে একবার তাকাও। ফ্রেমের ডান পাশে খুব ছোট্ট একটি গোল চিত্র। ঋত্বিক আঙুল দিয়ে দেখিয়ে বললেন,
নিজেকে নয়, আয়নার ফ্রেমটা। এখানে একটা ক্ষুদ্র ক্যামেরা বসানো ছিল। ক্যামেরা? হ্যাঁ, অনিমেষবাবু কিছুদিন ধরে কাউকে সন্দেহ করছিলেন, যেটা আমার মনে হয়। আর তিনি এই কারণেই গোপনে এই ক্যামেরাটি লাগিয়েছেন। ঋত্বিক মোবাইলের একটি অ্যাপ খুললেন। কয়েক সেকেন্ড লোড হওয়ার পর ভিডিও চালু হলো। ঘরে নিস্তব্ধতা। ভিডিওতে দেখা গেল রাত 8:12। অনিমেষের টেবিলে বসে কাজ করছেন। কয়েক মুহূর্ত পর মায়া কফির কাপ রেখে ঘর থেকে বেরিয়ে গেলেন। তার কিছুক্ষণ পর দরজায় টোকা পড়ল। অনিমেষ দরজা খুললেন, কিন্তু ক্যামেরার কোণ এমন ছিল যে বাইরে দাঁড়ানো মানুষটিকে দেখা গেল না, শুধু শোনা গেল পরিচিত একটি কণ্ঠ। আপনার সঙ্গে একটু কথা আছে। অনিমেষ দরজা খুলে দিলেন। তারপর দুজনের মধ্যে শুরু হলো তর্ক। হঠাৎ ধাক্কাধাক্কি, ক্যামেরা কেঁপে উঠল। তারপর ভিডিও বন্ধ। নন্দিতা অবাক হয়ে গেল, কিন্তু মানুষটাকে তো দেখা গেল না। দেখার দরকার নেই, কণ্ঠটাই যথেষ্ট। আপনি খুনিকে চিনে ফেলেছেন? হ্যাঁ, আপনি নির্দোষ। অনিমেষবাবুর পুরনো ব্যবসায়িক সঙ্গী এই খুনটি করেছে। সে আগে থেকেই এই বাড়িতে আসা যাওয়া করত, তাই ঘরের প্রত্যেকটি কোণা তার কাছে অজানা কিছু ছিল না। তাহলে সে এখন কোথায়? যেখানে থাকার কথা, পুলিশের গাড়িতে। আমি যখনই বার্তাটা পেয়েছিলাম বুঝেছিলাম সে দূরে নেই। ফোনের অবস্থান বুঝে পুলিশ তাকে বাড়ির কাছেই ধরে ফেলেছে। ঠিক সেই সময়ে ঋত্বিকের ফোনটা বেজে উঠল। ওপাশ থেকে খবর এলো, স্যার, লোকটাকে গ্রেফতার করা হয়েছে। সে সব অপরাধ স্বীকার করেছে। ঘরের ভারী পরিবেশ যেন একটু হালকা হলো। মায়া ধীরে ধীরে বললেন, আপনি কিভাবে বুঝলেন আয়নাটাই রহস্যের চাবিকাঠি? ঋত্বিক আয়নার সামনে দাঁড়িয়ে হাসলেন। নিজের প্রতিচ্ছবির দিকে মৃদু হেসে বললেন, আয়না কখনো মিথ্যে বলে না, কিন্তু মানুষ যদি আয়নাকে ব্যবহার করে সত্য লুকাতে চায়, তখন আয়নাই সবচেয়ে বড় সাক্ষী হয়ে ওঠে। বাইরে বৃষ্টি থেমে গেছে। পূর্ব আকাশে সূর্যের আলো ফুটতে শুরু করেছে। নন্দিতা হেসে বলল, স্যার, তাহলে আর একটা রহস্যের সমাধান হয়ে গেল। সত্যি আপনার বুদ্ধির কর্নিশ জানাতে হয়। কিভাবে যে বুঝতে পারলেন আপনিই জানেন। ঋত্বিক ধীরে ধীরে উত্তর দিলেন, প্রতিটি রহস্যের শেষে একজন অপরাধী ধরা পড়ে, কিন্তু প্রতিটি সত্যের শেষে কিছু না কিছু হারিয়ে যায়। আজকের গল্প এখানেই শেষ। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করুন। কমেন্টে জানাবেন গল্পের কোন অংশটি আপনাদের সব থেকে বেশি ভালো লেগেছে। আর এমনই নতুন নতুন রহস্য, থ্রিলার, ভৌতিক ও হৃদয় ছোঁয়া গল্প সবার আগে শুনতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, যাতে কোনো নতুন গল্প মিস না করেন। আপনাদের কাছে যদি কোনো গল্প থেকে থাকে আপনারা আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমরা পরবর্তীতে সেই গল্পটি নিয়ে আসব। আপনাদের ভালোবাসার সমর্থনই আমাদের নতুন গল্প নিয়ে আসার অনুপ্রেরণা। আজ তাহলে এখানেই বিদায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন একটি গল্প নিয়ে। গল্প নয়, অনুভূতির এক নতুন যাত্রায় যুক্ত হন আমাদের সাথে। ধন্যবাদ।